রাজাকাররা নানাভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা রাজাকার, সে অপমানিত বোধ করে। ধানমন্ডি ৩২ ফুল দিতে যাওয়া রিকশা চালককে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়টি নিয়ে একটু কথা শুরু করতে চাই। জনাব ফজলুর রহমান, জোর করে যদি ১৫ই আগস্ট পালন করাটা আমরা অন্যায়ভাবে দেখি, তাহলে জোর করে পালনের যে বাধা দেওয়ার যে বিষয়টি, সেটিকে আসলে কিভাবে দেখতে চান? যেই একজন রিকশা চালক, একজন সাধারণ মানুষ কেন শ্রদ্ধা জানাতে পারবে না, সেখানে আসলে অসুবিধাটা কোথায়? আপনি আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আগস্ট মাসের ১৬ তারিখ ২৫ সন ২০২৫, আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটেছে ১৯৭৫ সনের ১৫ই আগস্ট। পাক্কা ৫০ বছর একদিন। এই ৫০ বছর একদিনই আমার বঙ্গবন্ধুর হত্যা নিয়ে ইতিহাসের পর্যায়ে পর্যায়ে পরতে পরতে আমার ঘটনা প্রবাহ, এগুলো আমি সবসময় সবাইকে বলেছি এবং সবাই টেলিভিশনে আছে। তো এখন আবার শুরু হয়েছে তার ১৫ই আগস্টের ফুল দেওয়া না দেওয়া ইত্যাদি নিয়ে। এগুলো বলতে গেলে এগুলো ইতিহাসের উপরে ছেড়ে দিতে চাই আমি, এবং আমার মাথায় আসে না আপনি যেটা বলছেন সেটা হলো হত্যা প্রচেষ্টা। একজন রিক্সাওয়ালা ফুল দিতে গেছে, সেটা একটা হত্যা প্রচেষ্টা কিভাবে কি কারণে করছে পুলিশ আমি জানি না, কিন্তু এটা হওয়ার কথা না। ১, ২ নম্বর হলো যে কোনো লোক মারা গেলে এটা পারিবারিকভাবে হোক জাতীয়ভাবে হোক ফুল কেউ দিতে যেতে পারে। এটার জন্য কালকে যা ঘটল এটার পিছনে আমি দেখলাম যে আমাদের দলের কিছু স্লোগান হয়েছে, বিএনপির নেতা কর্মীরা স্লোগান দিছে, আমি শুনছি সারাদিন, আমি দেখছি এগুলো। এবং সেই স্লোগানে এরকম ছিল যে তারেক রহমানকে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ৩২ দখলে নেবেন, তারা সেটা তারেক রহমান সাহেব কেন এটা তারেক রহমান সাহেব জানে কিনা বা তারেক রহমান সাহেব বলছে কিনা যে তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও, যে ওই যে তারেক ভাই কি কথা দিলাম, হ্যাঁ কথা দিলাম ৩২ দখলে নিলাম, ৩২ নম্বর দখল করলাম, এই যে কথাগুলো আমি যেহেতু এটা আমার দলের ব্যাপার, এটা আমার জন্য খুবই বিব্রতকর। আমি শুধু বলবো এটা দেখা যায় এই কর্মকাণ্ডটাকে মানুষ কিভাবে গ্রহণ করে আগামী দিনে বা বর্তমানেও কিভাবে গ্রহণ করে, এটা আমার দেখার ব্যাপার। আপনাকে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে চিন্তা করি না, আমাকে আপনার এই জন্যই আপনার মতামত আসলে জানতে চাওয়া না, আমি মানুষ কিভাবে নিবে সেটা ইতিহাসের উপরে আমি ছেড়ে দিলাম। তবে একটা কথা আমি জানি, এইভাবে একটা মানুষের কর্মকে ১০০ বছর পর্যন্ত মীর জাফরদের শাসন যতদিন পর্যন্ত ছিল, এর মধ্যে মানে যতদিন পর্যন্ত কোম্পানির হাত থেকে ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে না গেছে, প্রথম ভারতের যে সিপাহী বিপ্লব যাকে বলা হয়, প্রথম স্বাধীনতা সংগ্রামে ১৭৫৭ থেকে ১৮৫৭, এই ১০০ বছর কিন্তু মানুষ বলছে মীর জাফরই দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু অ্যাকচুয়াল 3 জেনারেশন পরে যে রিয়েল ইতিহাসটা বের হয়েছে, সেই রিয়েল ইতিহাস কিন্তু অনন্তকাল থেকে যাবে মীর জাফরই বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক, এই জায়গাটা কিন্তু থেকে যাবে। এখন বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছু মিলিয়ে পূর্বাপর অনন্তকালের বাঙালি জনতা বা বিশ্বের মানুষ কিভাবে বাংলাদেশে নিবে সেটা ইতিহাস বিচার করুক। আমার জন্য বলাটা এটা একটা বিব্রতকর ব্যাপার হয়ে গেছে এখন, যেহেতু আমার দল স্লোগান দিয়ে দিছে, আমার দলের নেতা জনাব তারেক রহমান খুশি করার জন্য হোক বা তারেক রহমানকে নিশ্চিত করার জন্য হোক, তারেক রহমান কথা দিলাম ৩২ নম্বর দখলে নিলাম, এটা আমার জন্য একটা বিব্রতকর ব্যাপার হয়ে গেছে। কারণ আমার মনে যে সমালোচনা আছে এই সমালোচনাটা আমি করব না, যেহেতু আমার দল এই স্লোগানটা দিছে। তবে মানুষ
কিভাবে নেয় এটা দেখার উপরে জি, নির্ভর অসংখ্য করবে ধন্যবাদ। রেজাল্টটা কি আসে। আমি একটু জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে একটু জানতে চাই, ফ্যাসিস্ট কন্যার অপরাধে শেখ মুজিবকে আসলে যদি কেউ প্রত্যাখ্যান করতে চায়, অস্বীকার করতে চায়, সেটিকে আপনি বা কিভাবে, সাধারণ জনগণ কেন তাকে শ্রদ্ধা জানাতে পারবে না? একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার, অথবা সাহসের সঙ্গে বলা দরকার, যে রাজনীতি কোনো ছেলে খেলা নয়, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন, তাদের ভবিষ্যৎ, সেটা যেমন যুক্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে সংস্কৃতি। এই জন্য রাজনৈতিক স্লোগানের মধ্য দিয়ে একটা সংস্কৃতিও বেরিয়ে আসে, এবং সংস্কৃতির সঙ্গে রাজনীতির যে ওতপ্রোত সম্পর্ক, যে কারণে যখন আমরা পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিলাম, তখন সেই স্লোগান মানুষকে শুধু উদ্বেলিত করে নাই, মানুষকে শুধু বড় করে নাই, শত্রুকে শুধু চিনতে শেখায় নাই, নিজের মধ্যেও কিন্তু একটা মর্যাদাবোধ তৈরি করেছিল। যে স্লোগান আমার মধ্যে মর্যাদাবোধ তৈরি করে না, সেই স্লোগান কিন্তু প্রতিহিংসা তৈরি করতে পারবে, কিন্তু মানুষকে বড় করতে পারবে না। যে কারণে দেখুন, যে 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা তিনি বললেন, তারও 3 বছর আগে 1855 সালে হাজার হাজার সাঁওতালরা যে নেমে এসেছিল, সাঁওতাল বিদ্রোহ, যেটাকে হুল বলা হয়, সিধু কানহু তাদের নেতৃত্বে, সেখানে তাদের 2 বোনও ছিলেন। তো সেই লড়াইয়ের সময় তারা কিন্তু বলেছিল, আমরা জল, জমি এবং জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের তারপর থেকে দেখুন, এই আবহমান বাংলায় আমাদের জল, জমি এবং জীবনের মর্যাদার জন্যই কিন্তু আমরা বারবার লড়াই করেছি, পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা এমনকি স্বাধীন দেশেও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। একটা অদ্ভুত বিষয় খেয়াল করে দেখুন, মির্জাফর আপাত বিজয়ী হয়েছে, কিন্তু কেউ তার সন্তানের নাম মির্জাফর রাখে না। রাজাকাররা নানাভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা রাজাকার, সে অপমানিত বোধ করে। ঠিক তেমনি প্রত্যেকের মনের মধ্যে হয়তো একটা স্বৈরাচারী মানসিকতা আছে, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা স্বৈরাচার, সে কিন্তু একটু অপমানিত বোধ করে। তার মানে এই কাজগুলো মানুষ করলেও এই নামে পরিচিত হতে চায় না। এর মধ্যে থেকে বোঝা যায় মানুষের মনের মধ্যে সবসময় একটু ভালো হওয়ার, ভালো থাকার, ভালো স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। রাজনীতিবিদরা কি এটা চর্চা করবেন না? এটা কি বাড়িয়ে তুলবেন না? ফলে কোনো একজন নেতা তার ভূমিকার কারণে যেমন তিনি নন্দিত হতে পারেন, তেমনি নিন্দিত হতে পারেন। নন্দিত হওয়া থেকে যেমন আমরা শিক্ষা নেব, নিন্দিত হওয়া থেকেও তো শিক্ষা নেব। একদম। আমরা কি শিক্ষা নেব না আমরা যেমন মির্জাফরের কাছ থেকে, ঠিক তেমনি কি আমরা শিক্ষা নেব না যে 75-এ একদিকে শেখ মুজিব মৃত্যুবরণ করছে, আর একদিকে যখন আর একজন রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন তার খুব কাছের লোক, তার কাছ থেকেও, তার নামটা হয়তো বলতে গেলে একটু ইয়েই হয়, খারাপও লাগে, কারণ নাম ধরে এইভাবে বলাটা ঠিক নয়, তারপরে আমরা বলতে পারি। ঠিক তেমনি শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা কি, বাংলাদেশকে স্বাধীন করবার ক্ষেত্রে তার ভূমিকা কি, স্বাধীনতার পরে তার ভূমিকাটা কি, প্রত্যেকটা ভূমিকার একটা ইতিহাসের ব্যাখ্যা আছে না? আমরা তো ইতিহাসকে চাপা দিতে পারবো না। ইতিহাসকে অতিমূল্যায়িত করার যেমন বিপদ আছে, ইতিহাসকে অবমূল্যায়ন করারও তো একটা পাপ আছে। একদম। তো ফলে আমরা মনে করি যে ইতিহাসে যার যা ভূমিকা সেটা রাখা উচিত। এইটা যদি কোনোভাবে দলীয় স্লোগানের আড়ালেও আমরা যদি মানবিক বোধটাকে হারিয়ে যেতে দেই, তাহলে 2 দিন পর, আজকে যেমন নজরুল ইসলাম খান তিনি বলেছিলেন, যদি এই ভাঙাভাঙির কাজটা করতে থাকেন, আপনারা কি একদিন জিয়াউর রহমানের সমাধি বগলে করে নিয়ে হাঁটবেন? তার মানে তিনি কিন্তু তার কর্মীদেরকে এই মেসেজটা দিয়ে দিল যে তোমরা কিন্তু এইটা কাজটা ঠিক করো নাই। কর্মীরাও যে সব সময় যে নেতাদের কথা শুনে তা নয়, কিন্তু নেতাদের দায়িত্ব হচ্ছে কর্মীদেরকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা, এবং যদি কর্মীরা ভুল করে সেখানে তাদেরকে সতর্ক করা, শাসন করা, প্রয়োজনে শাস্তি দেওয়া। এটা না হলে কর্মীরা করেছে, এখন কি করা যাবে, এই কথাগুলো তো প্রশ্রয় দেওয়াটা কোনো ভালো জিনিস নয়। আবার এখন এই কথাটা না বললে কে কি মনে করে, সে কিছু মনে করি বলে সত্য কথাটাও বলবো না, সেটাও ভালো নয়। ফলে আমরা মনে করি যে ঘটনাগুলো ঘটছে এটা এনাফ ইজ এনাফ। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে মুছে ফেলানো যেমন যাবে না, 90-এর অভ্যুত্থানের মানে ইতিহাসটাকে মুছে ফেলা যাবে না, 24-এর আত্মদানকেও কোনোভাবে ছোট করা যাবে না। একটা আরেকটার প্রতিপক্ষ নয়, একটা প্রতিপক্ষ বানাতে গেলেই আসলে সংকটটা তৈরি। একটা দিয়ে আরেকটাকে যেন ঢাকতে না চাই। আমরা যেমন ওই 11ই আগস্ট হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী বলে
ক্ষুদিরাম যে ফাঁসিটা ঝুলেছিলেন, ওই ক্ষুদিরামের মৃত্যু কিন্তু অসংখ্য মানুষকে মৃত্যু ভয়কে উপেক্ষা করতে শিখিয়েছে। আবার ঠিক 52 ভাষা আন্দোলনের মৃত্যু আমাদের ভাষার দাবিতে লড়তে শিখিয়েছে। আমাদের 62 মোস্তফা বাবুল ওয়াজিবুল্লাহ তাদের মৃত্যু আমাদেরকে শিক্ষার লড়াই করতে শিখিয়েছে। 69 আছাদের ওই জীবনদান আমাদের কীরকম সাহসী করে তুলেছে। 90 ক্ষেত্রে নূর হোসেন বলি, ডক্টর মিলন বলি, তাদের জীবনদান আমাদের সাহসী করেছিল। এবারও তেমনি সাইদের মৃত্যু, সাহসের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করা, এগুলো কাকে দিয়ে ছোট করব? সেটাই। আমি তো রুমিকে ছোট করতে পারবো না, যে রুমি তার ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে সে দেশটাকে অর্জন করতে চেয়েছিল। আমি তো কর্নেল তাহেরকে ছোট করতে পারবো না, যে আমি যে দেশটাকে স্বাধীন করবার জন্য নিজের পা হারিয়েছি, এই দেশের স্বাধীনতার সঙ্গে আমার রক্তবিন্দু মিশে আছে, এই কথা যখন তিনি বলেন, তাহলে এটা তো আমি ছোট করতে পারবো না। ফলে আমরা ছোট করতে পারবো কে? সেই দিন ব্রিটিশের পক্ষ হয়ে যারা দালালি করেছিল তাদেরকে, পাকিস্তানের পক্ষ হয়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাকে, এমনকি 90-এও যারা স্বৈরাচারের পক্ষে ছিল তাদেরকে, এইবার 24-এও যারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে। ফলে আমাদের এই জায়গাটা একটু পরিষ্কার থাকা দরকার। পরিষ্কার থাকা দরকার। জি।